আমি অবাক হয়ে পেছনে ঘুরে তাকাতেই দেখলাম আয়াফ তার হাতে আটা মেখে দাঁড়িয়ে আছে। যাতে আমার আর বুঝতে বাকি রইল না কাজটা কে করলো। আমি একটু গম্ভীর আওয়াজে বললাম, এটা কি হলো? আয়াফ হালকা হেসে বলল, তুমি বুঝতে পারোনি? ও এই ব্যাপার। আচ্ছা ওয়েট, আমি একটু বুঝিয়ে দেই তাহলে। বলেই গ্যাসটা অফ করলাম আমি। তারপর আটার প্যাকেট থেকে অল্প আটা বাটিতে রেখে নিয়ে তার ভিতর অল্প পানি দিয়ে দুহাত ভরে আটা নিয়ে নিলাম। তারপর আয়াফের দিকে এগিয়ে যেতে যেতে বললাম, তুমি কিছু বুঝিয়েছো, এখন আমি কিছু বুঝাবো না। আয়াফ রীতিমতো ঘাবড়ে গেছে। একটু আগে গোসল করেছে সে, এখন আবার আটা লাগিয়ে দিলে তো। নো নো, আটা লাগানো যাবে না। দেখো, তুমি কিন্তু এমনটা করতে পারো না। কেন পারি না? তুমি লাগিয়ে দিয়েছো আমার গালে, এখন আমি লাগাবো না তোমার গালে? না, এমনটা করো না। আমি এইমাত্র গোসল করেছি, এখন ওগুলো লাগালে আবার গোসল করতে হবে। গোসল করা লাগলে করবে বেবি, নো প্রবলেম। এদিকে আয়াফ রান্নাঘর টপকে দৌড়, আর আয়াফের পেছনে আফিয়াও দৌড়। পুরো বাড়ি জুড়ে দৌড়াদৌড়ি শুরু করলো দুজন। এক পর্যায়ে আয়াফ দৌড়ে নিজের রুমে চলে যায়, আফিয়াও তার পেছন পেছন যায়। রুমে ঢুকে দুজনেই হাঁপাচ্ছে, কারণ অনেকটা সময় ধরে তারা দৌড়াচ্ছে। আয়াফ হাঁপাতে হাঁপাতে বলল, আর দৌড়াইও না। আমি দৌড়াচ্ছি নাকি তুমি দৌড়াচ্ছ? দৌড়াবো না তো কি করব? না দৌড়ালে তো তুমি আটা লাগিয়ে দিবে। তুমি তো লাগিয়েছো তার বেলা। আমি তো মজা করে লাগিয়ে দিয়েছি। আফিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ও এই ব্যাপার, ঠিক আছে, যাও, আর লাগাবো না। সত্যি তো? সত্যি। তারপর আয়াফ আর কিছু না বলে চুপটি করে বিছানায় বসে পড়লো। প্রচুর কষ্ট হয়েছে তার দৌড়াতে। এমন সময় আফিয়া তার হাতের দিকে তাকিয়ে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে আয়াফের সামনে গিয়ে ওর দুগালে আটা মাখিয়ে দিয়ে বলল, আমিও মজা করে লাগিয়ে দিয়েছি জামাই। বলেই দৌড় আফিয়া, আর অন্যদিকে আয়াফ হ্যাবলাকান্তের মতো বসে রইল। যেন কি বললো সব মাথার উপর দিয়ে গেল। রাত 10টা, সবাইকে খাবার খাইয়ে রুমে আসলো আফিয়া। প্রচন্ড খুশি লাগছে তার, সবাই তার খাবার খেয়ে প্রশংসা করেছে। শাশুড়ি মা একটু রেগে গিয়েছিল রান্না করেছিলাম বলে, কিন্তু পরে পুরোটা মেনে নেয় সে। এবারই সবাই প্রথম আফিয়ার হাতে রান্না খেলো। ভালো লাগছে আফিয়ার। আফিয়া একটু ফ্রেশ হয়ে টিভিটা অন করলো। আয়াফ একটু বেরিয়েছে, আর আফিয়ারও ঘুম আসছে না, তাই বসে বসে টম অ্যান্ড জেরি দেখছে, যেটা খুব ভালো লাগছে। কিন্তু খালি মুখে ঠিক টিভি জমছে না। সাথে পপকর্ন থাকলে আরো ভালো লাগতো, কিন্তু এত রাতে পপকর্ন কোথায় পাবো, এই ভেবে হাঁটা শুরু করলাম আমি। তারপর বাটিতে করে অল্প আমের আচার নিয়ে আসলাম আমি। তারপর আর কি, আচার খেতে খেতে টিভি দেখছি আমি। অসম্ভব ভালো লাগছে এখন। বেশ কিছুক্ষণ পর রুমে ঢুকলো আয়াফ। আফিয়াকে এইভাবে এত রাতে কার্টুন দেখতে দেখে বেশ অবাক হলো সে। পরক্ষণে হেসে আফিয়ার পাশে এসে বসলো। কি করছো তুমি? আরে তুমি দেখতে পাচ্ছ না, টম অ্যান্ড জেরি দেখছি। তুমি বাচ্চাদের মতো এখনো কার্টুন দেখো? আমি বাচ্চা নই, আমি বড় হয়ে গেছি। শুধু টম অ্যান্ড জেরি দেখতে ভালো লাগে তাই দেখি। ও। তারপর আয়াফও আফিয়ার সাথে তাল মিলিয়ে কার্টুন দেখতে লাগলো। আরো কিছুক্ষণ কাটানোর পর আয়াফ দেখলো আফিয়া ঘুমানোর প্রতি কোনো হেলদোল নেই। তাই সে নিজেই বলে উঠলো, আর কতক্ষণ টিভি দেখবে তুমি? এই তো আর 2 মিনিট। এই নিয়ে 5 বার 2 মিনিট 2 মিনিট বলেছো। আর 2 মিনিটে কাজ হবে না, এখনই ঘুমাতে যাবে তুমি। ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো কয়টা বাজে? কয়টা বাজে? রাত 1টা বেজে গেছে, আর তুমি এখনো বসে বসে কার্টুন দেখছো। প্লিজ প্লিজ আয়াফ, আর 2 মিনিট দেখি। না, আর কোনো 2 মিনিট নয়, আবার কালকে। বলে আয়াফ রিমোটটা হাতে নিয়ে টিভি বন্ধ করে দিল। সাথে সাথে আফিয়া দাঁড়িয়ে আয়াফের কাছ থেকে রিমোটটা নিতে ব্যস্ত হয়ে পড়লো। কিন্তু আয়াফ আফিয়ার থেকে এতটাই লম্বা যে ওর হাত আয়াফের হাত পর্যন্ত পৌঁছাচ্ছে না। আয়াফ বিষয়টা নিয়ে মজা করে বলে উঠলো, তুমি আমার কাছ থেকে কখনোই রিমোট নিতে পারবে না। তুমি আমার থেকে লম্বা হলে আমি কি করে নিব রিমোট? আয়াফ হালকা হেসে বলল। তুমিও লম্বা হও তবে। আফিয়া বিস্ময় মাখা মুখ নিয়ে বলল, আমি কি করে লম্বা হব? সেটা আমি কি জানি। আফিয়া কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎই বলে উঠল, হচ্ছি আমি লম্বা। আয়াফ বেশ অবাক হলো আফিয়ার কথা শুনে, কারণ সে সত্যি বুঝতে পারছে না আফিয়া কি করে লম্বা হবে। হঠাৎই আফিয়া তার পায়ে ব্যথা অনুভব করলো। হঠাৎই আয়াফ তার পায়ে ব্যথা অনুভব করলো, কারণ আফিয়া আয়াফের পায়ের উপর পা রেখে দাঁড়ানোর চেষ্টা করছে। আয়াফ পুরো বোকা বনে গেল আফিয়ার কাজে। এদিকে আফিয়া আয়াফের গলা জড়িয়ে ধরে অনেকটা উঁচু হয়ে বলল, দেখেছো লম্বা হয়ে গেছি, এখন রিমোট দাও। হুট করে আয়াফ আফিয়ার কোমর জড়িয়ে ধরলো। সাথে সাথে আফিয়া পুরো কেঁপে উঠলো। এতক্ষণ পর আফিয়ার হুঁশ ফিরলো সে এতক্ষণ কি করছিল। লজ্জায় কিছু বলতেও পারছে না আফিয়া। কিছু বলার জন্য মুখ খুলতে নিবে আফিয়া, তার আগে আয়াফ আফিয়ার মুখে হাত দিয়ে বলল। আফিয়া আর কিছু বলল না, চুপচাপ রইল সে। এদিকে আয়াফ আবারও চলে গেল তার নেশালো আসক্তির দিকে। আফিয়ার চোখ, চুল, ঠোঁট সব আবারও তাকে ঘোর লাগানো মুহূর্তে নিয়ে গেছে। আফিয়ার হুট করে এতটা কাছে আসাটা একদমই এক্সপেক্ট করেনি আয়াফ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াফ আফিয়ার ঠোঁটের দিকে। আয়াফ একটু একটু করে এগিয়ে যাচ্ছিল আফিয়ার ঠোঁটের দিকে। দুজনেই এক ঘোর লাগানো মুহূর্তে চলে গেছে। এমন সময় কারেন্ট চলে যায়। ব্যাস, বাকিটা ইতিহাস। পরের দিন সকালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আয়াফ আর আফিয়া। সূর্যের প্রবল তাপে কারোরই কোনো হুঁশ নেই। অবশ্য হুঁশ থাকার কথাও না, কাল শেষ রাতে ঘুমিয়েছিল দুজন।
প্রচন্ড গরম, তার উপর আবার কারেন্ট নেই, সব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা ছিল ওদের। জেনারেটর চালু করবে তাও করতে পারেনি কোনো এক সমস্যার কারণে। সারা রাত বেলকনিতে বসেই কাটিয়ে দিয়েছে দুজন। তারপর শেষ রাতের দিকে কারেন্ট আসার পর ঘুম দিয়েছিল দুজন। আয়াফ তো প্রথমে লজ্জায় তাকাতেই পারছিল না আফিয়ার দিকে। পরক্ষণে ধীরে ধীরে নিজেকে সামলে নিল সে। দরজায় লাগাতার শব্দ করে যাচ্ছে কেউ, কিন্তু রুমের ভিতর দুজন এমন ঘুমে মগ্ন যে কারো কানে সে শব্দ এসে পৌঁছাচ্ছে না। দরজায় বাড়ি মারার আওয়াজ আরো বেড়ে গেল। ধীরে ধীরে আয়াফের ঘুম পাতলা হতে লাগলো। শেষমেশ চোখ মেলে তাকালো আয়াফ। ওদিকে দরজায় লাগাতার বাড়ি মেরে চলেছে কেউ। আয়াফ একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বিছানা থেকে উঠতে যাবে, তখনই মনে হলো তাকে কেউ জড়িয়ে ধরে আছে। পরক্ষণে আফিয়া বুঝতে পেরে তাকালো আয়াফ আফিয়ার দিকে। তারপর দ্রুত আফিয়াকে ছাড়িয়ে দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়ল সে। চোখ ডলতে ডলতে এগিয়ে গেল আয়াফ। দরজা খুলে আরিশাকে দেখে মেজাজ বিগড়ে গেল তার। তারপর একটু বিরক্ত মাখার কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এত ভোরে দরজা ভাঙছিস কেন? আরিশা বেশ অবাক হলো আয়াফের কথা শুনে। তারপর অবাক হয়ে বলল, লাইক সিরিয়াসলি ভাইয়া, এখন ভোর, সকাল 10টা বাজে। আরিশার কথা শুনে আয়াফের চোখ রসগোল্লা হয়ে গেল। তারপর একটু জোরেই বলল সে, কি? ওই দেখ ঘড়ির দিকে তাকিয়ে। আরিশার কথা মতো ঘাড় বাঁকিয়ে তাকালো আয়াফ। ঘড়ির কাঁটায় 10টা বেজে 10 মিনিট। আয়াফ অবাক হয়ে বলল, এত বেলা হয়ে গেছে আর তুই আমায় এখন ডাকতে আসছিস? এই নিয়ে 3বার আসছি, তোমরা তো দরজায় খুলছিলে না। এবার আয়াফ কি উত্তর দিবে বুঝতে পারছে না। মাথা চুলকিয়ে বলল সে, ঠিক আছে তুই যা, আমরা আসছি। আরিশা আর কিছু না বলে গেল তার কাজে। আয়াফ আর কিছু না বলে আফিয়াকে দুবার ডাক দিয়ে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আয়াফ আফিয়া এখনো ঘুমিয়ে আছে, কিন্তু এই মুহূর্তে উঠাবে কি উঠাবে না ভেবেও পাচ্ছে না আয়াফ। আয়াফ চটজলদি তৈরি হয়ে নিল, তাকে অফিসে যেতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল সে। এমন সময় আফিয়া নড়ে চড়ে উঠলো। আয়াফ আফিয়াকে নড়তে দেখে ওর সামনে গিয়ে বসে বলল, মায়াবতী আর কত ঘুমাবে? এখন তো উঠতে হবে, ভার্সিটি যাবে না নাকি? আর একটু ঘুমাই না, কি হবে তাতে? মুচকি হাসলো আয়াফ। তারপর বলল সে, অনেকটা বেলা হয়ে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখো 10টা 30 বেজে গেছে। আয়াফের কথা শুনে হকচকে উঠলো আফিয়া। আর একটু জোরে আওয়াজ করে বলল, কি? তারপর আয়াফ সরে আসে আফিয়ার কাছ থেকে। এদিকে আফিয়া এখনো যেন শকড। এত বেলা হয়ে গেল? আজকে টাকলা স্যারের ক্লাস ছিল, আমাকে তো দেখতে পেলে খেয়েই ফেলবে। যাক ভালো হইছে, আজকে আর ভার্সিটিতেই যাবো না ভেবে নেচে উঠলো আফিয়ার মন। বিশ্ব জয় করা এক হাসি দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। তারপর নাচতে নাচতে ওয়াশরুমে চলে গেল। অন্যদিকে আয়াফ আফিয়ার কাণ্ড দেখে কি বলবে বুঝতে পারছে না। ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে আয়াফ, আফিয়া, আরিশা আর তার শাশুড়ি মা। শ্বশুর মশাই অনেক আগেই চলে গেছে অফিসে। আয়াফ আফিয়ার দিকে তাকিয়ে খেতে খেতে বলে উঠল, তুমি তো তৈরি হওনি এখনো, আজকে কি ভার্সিটি যাবে না? না আজকে আর যাবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তারপর গেলে টাকলা স্যারে দেখলে প্রচুর বকবে, তাই আজকে আর যাবো না। বিনিময়ে আয়াফ আর কিছু বলল না। চুপচাপ খাবার খেয়ে শাশুড়ি মাকে বিদায় জানিয়ে চলে গেল সে। রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি আর আরিশা, আর সামনে শাশুড়ি মা কাজ করছে। আমি পেছন থেকে শাশুড়ি মাকে জোরে ধরে বললাম, মা আমি কিছু করি? কি করবি তুই? কিছু করার দরকার নেই। মা বল। একটা কথা বলি। বল না। বলছিলাম কি মা, এত হেয়ালি না করি বলে ফেল। বলছিলাম কি মা, আমি আর আরিশা একটু আমাদের বাড়ি যাব। ভার্সিটিতে তো যাইনি আজকে, আর তুমি কোনো কাজও করতে দিচ্ছ না আমাকে। আর আরিশাও যেহেতু বাসায় আছে, তাই বলছিলাম কি আমি কি একটু যাব আমাদের বাড়িতে? অনেকদিন হলো মা বাবার সাথে দেখা হয় না। শাশুড়ি মা অনেকক্ষণ ভেবে বলে উঠলেন, ঠিক আছে। আরিশাও খুশি হয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ মা। হইছে, কখন ফিরবি? মা আজকের দিনটা থেকে কালকে বিকেলেই চলে আসবো, তুমি একটু বাবাকে মানিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। ব্যাস হয়ে গেছে। আমি আর আরিশা খুব খুশি হয়ে নাচতে নাচতে চলে গেলাম উপরে। তারপর দুজনেই সুন্দর করে সেজেগুজে শাশুড়ি মায়ের কাছ থেকে বিদায় জানিয়ে চলে আসলাম গাড়ির কাছে। আমরা বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে আর আরিশাকে দেখে অবাক হলো, সাথে খুশিও। আম্মুর রিয়াকশন দেখে বলে উঠলাম আমি, সারপ্রাইজ কেমন দিলাম? কেমন আছো আম্মু? আম্মু খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, খুব ভালো, তোরা? আমরাও ভালো আছি। আম্মু আরিশার দিকে তাকিয়ে বলল, কেমন আছো আরিশা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি? আমিও ভালো আছি। চল ভেতরে তোরা। চলো তাড়াতাড়ি খেতে দাও আম্মু, কতদিন হলো তোমার হাতে রান্না খাই না। যা তোরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওকে আম্মু। তারপর আমি চলে আসলাম উপরে। এদিকে আম্মু চলে গেল রান্নাঘরে। আরিশাও চললো আফিয়ার পেছন পেছন। সিঁড়ি বেয়ে উপরে উঠছিল আরিশা। হঠাৎই পা পিছলে পড়ে যেতে নেয় সে, সাথে সাথে ভয়ে চোখ বন্ধ করে নিল সে। এমন সময় পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরলো কেউ। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে আরিশা কিছুই বুঝতে পারেনি। আস্তে আস্তে চোখ খুললো আরিশা। সামনে একটা ছেলেকে দেখে ঘাবড়ে যায় সে। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে উঠলো আরিশা, সরি। অন্যদিকে আয়ান মেয়েটির দিকে হা হয়ে তাকিয়ে আছে, যাকে বলে প্রথম দেখায় ভালো লাগা। অপলক ভাবে তাকিয়ে আছে আয়ান আরিশার দিকে। টানা টানা চোখ, মায়াবী ফেস,
সবই ঘায়াল করে ফেলেছে আয়ানকে। আরিশা এইভাবে হা করে ছেলেটিকে তাকিয়ে থাকতে দেখে হাতে তুড়ি বাজিয়ে বলে উঠল সে। এই যে মিস্টার, কোন দেশে হারিয়ে গেলেন? এতক্ষণ পর আয়ান তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। সামান্য ঘাবড়ে যাওয়া মুখ নিয়ে বলে উঠল সে। কোন দেশে হারাবো, কোথাও হারাইনি। এমন সময় সিঁড়ি উপরে দাঁড়িয়ে আফিয়া বলে উঠল, এই যে মিস ননদিনী, কোথায় হারিয়ে গেলেন আপনি? আরিশা উপরে উঠতে উঠতে বলল। কোথায় হারাবো? কোথাও হারাইনি তো ভাবি। হঠাৎই আরিশার পেছনে আয়ানকে দেখে অবাক হয়ে বলে উঠলাম আমি, আয়ান তুই? কতদিন পর দেখলাম, কেমন আছিস তুই? এই তো ভালো আছি, তুই? আমিও ভালো আছি। ওই মেয়েটা কে রে? ও আরিশা, ও আমার ননদিনী। ও। ততক্ষণে আরিশা চলে গেছে রুমে ফ্রেশ হতে। তারপর আফিয়া আর আয়ান মিলে বসে পড়লো সোফায় আর জুড়ে দিল হাজারো গল্পের মজলিস। আয়ান হলো আফিয়ার কাজিন, এতদিন বিদেশে ছিল তাই বিয়েতে আসতে পারেনি।